কয়েকদিন থেকে মুখে নোনতা নোনতা স্বাদ পাচ্ছি, অনেকটা রক্তের স্বাদের মতো। টর্চ লাইট জ্বালিয়ে আয়নায় ভালো করে দেখলাম মুখের ভেতর। আশিককেও দেখালাম, চোখে পড়ার মতো কিছুই নেই। কোথায় কেটেও যায়নি, কোথাও ক্ষতও হয় নাই, যেন নোনতা নোনতা লাগবে। ঠিকমতো খাবারও খেতে পারছি না এই কারণে। কিছু মুখে দিলে চিবালে মনে হচ্ছে রক্ত চিবাচ্ছি। এখন ডাক্তার দেখানো ছাড়া কোনো উপায় নেই। ভোরবেলা অন্ধকার তখন পুরোপুরি কাটেনি, পাখিরাও কিচিরমিচির করছে। আমি বেলকনিতে বসে আছি, হাতে সিগারেট। এই সিগারেট ছাড়া অন্য কিছু মুখে দিলেই রক্তের মতো লাগে। আশিক এসে বলল, কিরে দোস্ত, এত সকালে বেলকনিতে কি করিস? নামাজ পড়ে ভাবলাম কিছুক্ষণ হয়ে কিছু খাই, সেই জন্য। ও আচ্ছা, নামাজ পড়েছিস? নামাজ পড়ে ভাবলাম কিছু হাওয়া খাই, সেজন্য। ও আচ্ছা, নামাজ পড়েছিস? না, পড়বো এখন। দোস্ত, গতকাল রাতে যে বইটা নিয়ে আসলাম না, কোনটা? ওই যে রক্তপিশু। রক্তপিশু? হ্যাঁ, লাইব্রেরিতে থাকতে তুই তো বের করে দিলি। আমি দিয়েছি? কি জানি, ভুলে গেছি। অসম্ভব ভয়ঙ্কর। রাতে পড়তে পড়তে কতবার যে আমার গা ঘেমে গিয়েছে, একাকার হয়েছে, তার কোনো হিসাবই নেই। তো শেষ করেছি, আমাকে বইটা দিয়ে যা। এখন না, রাতে পড়িস, অনেক মজা পাবি। পড়লেই হলো, দিয়ে যা। আশিক বইটা দিয়ে গেল আমাকে। মোটা অক্ষরে লাল রঙের লেখা, রক্তপিশু। লেখক রাজু আহমেদ। কভারিংটা যথেষ্ট ভয় ধরিয়ে দেওয়ার মতো। পচা গলা নর্দমার পাশেই ময়লার স্তূপে গলা কাটা রক্তাক্ত ছন্ন বিচ্ছন্ন শরীর। লাশ গড়িয়ে যাওয়ার রক্ত যেন চলমান রক্তের স্রোত। আমি আগ্রহ ভরে মোটা মেলাতেই দেখতে উল্টিয়ে পাল্টিয়ে পড়তে শুরু করলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে। আধার কাটার আগেই আরেকবার সাজের বেলা হওয়ার মতো চারিবেশ। মনে হলো, ভাবছিলাম ভালোই হয়েছে, রক্তপিশু পড়ার জন্য ঠিক এইরকম পরিবেশই দরকার ছিল। বইটা যত পড়ছি তত রাগ হচ্ছে আশিকের উপর। ও বলে গেল ভীষণ হরর স্টোরি, কিন্তু টানা 10 পেজ পড়েও ভয়ের কিছুই পেলাম না। যা আছে তা কেবলই প্রেম নীলার বর্ণনা। মেয়েটার নাম নীলি। কাহিনীর বর্ণনা অনুযায়ী বয়স 21 কি 22-এর বেশি না। উঠতি যৌবন, তার প্রেমিকার হাসিবুলের সঙ্গে নিয়মিত মেলামেশা নিয়েই এই গল্পটা। 17তম পৃষ্ঠার রাত 1টা, তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিসিটি নেই, অন্ধকারে শুয়ে আছে নিবা। যত রাত হচ্ছে গভীর, তত অস্থিরতাই বেড়ে যাচ্ছে। কোনোভাবেই ঘুম আসছিল না তার। হাসিবুলকে ফোন দিল সে। জান, কোথায় তুমি? কোথায় আবার? তোমার বুকের মাঝখানে। মজা করো না, সত্যি করে বলো কোথায়? এত রাতে কোথায় থাকবো? মেসে আসি, একা একা আমার রুমে একদমই ভালো লাগছে না। তুমি এখানে চলে আসো প্লিজ। এই রাতে, তাও আবার বৃষ্টি হচ্ছে। তাতে কি হয়েছে, আসতে পারবা না? পারবো না কেন? আমার জানার জন্য এই ঝড় বৃষ্টি সামান্য তো। তোমার আব্বু আম্মু, ওনারা ঘুমাচ্ছে, ওঠার কোনো সম্ভাবনাই নেই। দুজন ঘুমের ট্যাবলেট খেয়েই ঘুমাই। আর তুমি আসো প্লিজ। আচ্ছা। এই রাতে ম্যাচের বাইরে, ম্যাচের মনিটর জানতে পারলে ম্যাচ ছেড়ে দিতে হবে। তাই হাসিবুল ভাইকে খুব সাবধানতার সহিত বাইরে বেরিয়ে গেল। বৃষ্টিতে কাকভেজা হয়ে পৌঁছলাম লিমাদের বাড়ি। গেটের সামনে কল দিতেই গেট খুলে দিল লিমা। রুমে গিয়ে হাসিবুল বলল, আমাকে লুঙ্গি আর গামছা দাও, চেঞ্জ করতে হবে, একদম ভিজে গেছি। লিমা কেবল গামছা দিয়ে বলল, মাথা শরীর মুছে নাও, লুঙ্গি নিয়ে আসো একটা। লিমা দুষ্টুমি হাসি বলল, লুঙ্গি কিসের শুনি? মাথা মুছে সব খুলে ফেলো, এখানে আমি ছাড়া অন্য কেউ নেই তো। তাই বলে খালি শরীরে? হাসিবুল ভেজা কাপড় বদলে গামছা পেঁচিয়ে রাখলো। জানালা খোলা, বিজলির চমকে ঘরের মধ্যে মাঝে মধ্যে আলোকিত হচ্ছে। লিমার উঠতি যৌবনে ঝলক মারছে। দুজন ক্রমশে এগিয়ে আসছে একে অপরের দিকে। নিঃশ্বাসের শব্দে একাকার হয়ে গেল। মুহূর্তেই তীব্র ক্ষুধায় উন্মাদ হয়ে গেল দুজন। আকাশ চমকে উঠে বইয়ের পাতা থেকে নজর সরিয়ে, কিসে বইয়ের ভিতরে এসব কি ঢুকাইছিস যে? আরে না, রেখে দে, রাতে পড়িস। চল বাইরে যাই, খেয়ে আসি। বাইরে কেন? খালা আসবে না? না, কল দিয়েছে, ওনার শরীর খারাপ। আমি পরে যাব, এত সকালে নাস্তা খেতে যাব না, আর একটু বেলা হোক। 8:30 বাজে। আর কত বেলা হলে যাবি? 8:30 বাজে, কি বলিস? বুঝতে পেরেছি, বউয়ের মোহে ডুবে গেছিস, টের পাসনি। তাই হবে। বইটা রেখে দুই বন্ধু হোটেলে খেতে গেলাম। খেতে পারছি না, সেই রক্তের স্বাদ। আমার মনে হলো রক্তপিশুর কথা। আশিককে বললাম, তুই যে বললি বইটা অনেক ভয়ঙ্কর, কিন্তু 1/3 পড়ে ফেলেছি, কই বিন্দুমাত্র ভয়ের কিছুই পাইনি। তো কি পেয়েছিস? আমি বিরক্তকর স্বরে বললাম যে যা পেয়েছি তা কেবল রসলীলার পটভূমি। আশিক হেসে এসে হু করে উত্তর দিল, দোস্ত,
অধৈর্য হলে মজা পাবি না। থিল পেতে হলে শেষ অব্দি পড়তে হবে। কিছুক্ষণ চুপ থেকে আবার মুচকি হেসে বলল, আবার মজা পাচ্ছিস না? এমন তো না, মজা পেলে এত দূর তো পড়তিস না। আমি চুপ করে রইলাম। রং চায়ে মুখ দিতেই ওয়াক করে সবটা ফেলে দিলাম, সেই রক্ত এবং ঝাঁঝালো রক্তের স্বাদ। বিকাল 5টা, হিমালয় মেডিকেল কেয়ারে এসেছি ডাক্তার দেখাতে। আমার সিরিয়াল নম্বর 7। সন্ধ্যা 6টা নাগাদ আমার নাম ডাকা হলো। ভিতরে গিয়ে কিছুটা অবাক হলাম। ডাক্তার চেয়ারে বসা একজন মহিলা, কিন্তু দরজায় লেখা ডাক্তার রনি ইসলাম। সম্ভবত উনিই ডাক্তার। কম্পাউন্ডার ওনার সাথে তেমন কোনো কথাই বলছে। আমি ধন্যবাদ জানিয়ে বসলাম। আপনার সমস্যা কি বলুন? বেশ কিছুদিন যাবৎ আমি কিছু খেতে পারছি না ঠিক মতো। মুখে নোনতা নোনতা স্বাদ, রক্তের মতো। খাবার খাওয়া ছাড়াও কি যেন নোনতা নোনতা স্বাদ টের পাই আমি। জি, সবসময় পাই। এখনো পাচ্ছেন? হ্যাঁ, মনে হচ্ছে আমার মুখের ভিতর রক্ত চুয়ে চুয়ে পড়ছে। ডাক্তার রুনি মুখে মাস্ক লাগিয়ে আমার দিকে আসলেন। আমি হা করলাম। টর্চের আলোতে মুখের ভেতরটা দেখলেন, চোখের পাতা টেনে টেনে দেখলেন। অস্বাভাবিক কিছুই দেখছি না। কিছু টেস্ট দিচ্ছি, টেস্ট করিয়ে নিয়ে আসুন। রক্ত পরীক্ষা, মুখের লালা পরীক্ষা দিয়েছেন। 2টা টেস্ট করে নিয়ে আসলাম আবার রাত 9:30 নাগাদ। উনি তখন বের হয়ে যাচ্ছিলেন। নর্মালি রাত 9টা পর্যন্তই রোগী দেখেন। আজ বরং দেরি হয়ে গেছে। আমাকে দেখে আবার বসলেন। আকাশ সাহেব, আপনি এসেছেন? আমি টেস্ট এবং রিপোর্ট টেবিলে এগিয়ে দিলাম। উনি ভালো মতো দেখে বললেন, এভরিথিং ইজ অল রাইট। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আচ্ছা আকাশ সাহেব, আপনি কি সাম্প্রতিক কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন? কোনো মর্মান্তিক দুর্ঘটনা? অনেক রক্ত দেখেছেন এমন কিছু? না স্যার, এমন কিছু দেখিনি। আচ্ছা, কিছু ঔষধ দিচ্ছি, 1 সপ্তাহ খেয়ে দেখুন। আচ্ছা। আর হ্যাঁ, খাবারের সঙ্গে কাঁচামরিচ, লেবু এইসব খাবেন। এমন কোনো সমস্যা নেই, আশা করি সেরে যাবে। আমি সালাম জানিয়ে বেরিয়ে আসলাম। রাত 10টা 15 মিনিট। মেডিকেলের সামনে চায়ের দোকান। চা আমার ভীষণ প্রিয়, কিন্তু নোনতা স্বাদের জন্য চাও খেতে ইচ্ছা করলো না। পায়ে হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ কলাবাগানের সামনে এসেই দাঁড়ালাম। পাশে নর্দমা, ময়লার স্তূপ। শহরে ময়লা সব এখানেই ফেলে। পচা গলা দুর্গন্ধের নিঃশ্বাসটা নেওয়াও কষ্টকর। আর বৃষ্টির পানিতে পচে যাওয়া জিনিসপত্র বেরিয়ে এসেছে। খুবই খারাপ একটা অবস্থা। নাক চেপে কোনো রকম বেরিয়ে আসলাম সেখান থেকে। রাতে জোরে জোরে একটু করে ভাত খেয়ে নিলাম। না খেয়ে শরীরটা আরো অসুস্থ হয়ে যাচ্ছিল শুনছিলাম, অথচ চোখে কোনো ঘুমে আসছিল না। রক্তপিসু বইটা খুলেই পড়তে শুরু করলাম। যখন শুরু করেছি, শেষ তো করতেই হবে। শেষ না করা অবধি আমার ভালো লাগবে না। জামবুড়ি পার্কে হাসিবুল ডেকেছে লিমা। লিমার চোখে দুশ্চিন্তার ছাপ। হাসিমাখা মুখে গোলাপ হাতে দিয়ে হাসিবুল মিয়ার সামনে দাঁড়ালো, কিন্তু মলিন মুখে হাসিবুল হাসি দিয়ে হারিয়ে গেল। কি হয়েছে আমার বাবুটার? চলো আমরা বিয়ে করে নিই। কি বলো হঠাৎ? আমার পেটে তোমার সন্তান? হোয়াট? হাসিবুল ভীষণ ঘাবড়ে গেল। থতমত কণ্ঠে বলল, কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, সেই জন্যই বলছি চলো বিয়ে করি। আমি চাই না আমাদের আগত সন্তান পিতৃ পরিচয় ছাড়াই জন্ম নিক। কিন্তু কিন্তু কি? আমি ভেবে জানাবো তোমাকে। কিছুক্ষণ চুপ রইল দুজন। তারপর হাসিবুল বলল, বাচ্চাটাকে নষ্ট করা যায় না? লিমা রেগে গিয়ে বলল, কি বলছো? নষ্ট করে ফেলবো? মেরে ফেলবো? এছাড়া উপায় নেই। একটাই উপায়, বিয়ে। আচ্ছা, আমি এখন আসি, রাতে তোমায় ফোন দিব। লিমা কিছুক্ষণ একলা বসে বাড়িতে ফিরে গেল। রাতে লিমা ফোন দিল। হাসিবুল কিছু ইনিয়ে বিনিয়ে কথা বলার পর সে বিয়ে করতে পারবে না। লিমা কান্নাকাটি করছে, প্লিজ এমনটা বলো না, বাচ্চাটাকে নষ্ট করতে চায় না। দেখো আমার বাড়িতে কোনোভাবেই মানবে না। তাছাড়া আমার কি? তোমার হাজবেন্ড আছে, তাকে ছেড়ে দিব আমি। কিন্তু সমাজ কি বলবে? সমাজ যা বলবে বলবে। তুমি তো সবই জেনে আমার সাথে সম্পর্ক করেছো, তাহলে এমন কেন বলছো? আমি ভুলছিলাম, তবে বন্ধুত্বের হাত তুমি আগে বাড়িয়ে দিছিলে, আর তুমি সেটার সুযোগও নিয়েছো। আমি একা সুযোগ নিইনি, তুমিও নিয়েছো। তোমার প্রয়োজন মিটিয়েছো। তোমার স্বামী বিদেশ, আর এদিকে তার অভাব আমাকে দিয়ে। হাসিব, চিৎকার করো না। এখন যা বলছি তাই করো। বাচ্চা নষ্ট করে দাও আর স্বামীর সংসার করো। হাসিব, আমি তোমাকে ভালোবাসি। উফ, আমি ফোনটা রাখলাম। তোমার যা ভালো লাগে তাই করো। আমি বিয়ে করতে পারবো না, প্লিজ। সরি লিমা, আই কান্ট। হাসিব ফোন রেখে দিল। ভালো করে জানে লোকলজ্জার ভয়ে শরমে এই কথা লিমা কাউকেই বলতে পারবে না, কিংবা কাউকে বলতেও পারবে না। সে বিবাহিতা না হলে সেক্ষেত্রে সহজে হাসিবুলের কথা সবাইকে বলতে পারতো। কিন্তু এখন কি নাম দেবে এই অবৈধ সম্পর্কে? লিমার মাথায় কাজ করে না। সেই বিষয়টা সবাই জানবে, তখন কিভাবে পরিস্থিতি সামাল দেবে? হাসিবুলের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে শহর ছেড়েছে, একদম গায়েব। বন্ধু বান্ধব, পরিচিত আত্মীয় স্বজন সবার কাছ থেকে লিমা গুটিয়ে নেয় নিজেকে।
নিজের ঘরে আর বেলকনিতেই নতুন পৃথিবী সাজিয়ে নেয়। বিদেশ থেকে স্বামী নাইম কল দেয়, কোনো রিসিভও করে না বা ব্যাকও করে না, করলে দূর চারটে কথা বলেই রেখে দেয়। লিমার অস্বাভাবিক পরিবর্তন দেখে ঘাবড়ে যায় তার মা। অনেক ফুসলিয়ে আসল কারণ জানতে পারে না। কিরে মা, তোর কি হয়েছে? জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে? লিমা চুপ থাকে। এসব অটু আডু হবেই। তুই জানিস তো তোর বাপের আগে কত ঝগড়া হতো আমার সাথে, এখন হয় তারপরেও কত মেল। তোদেরও সব ঠিক হয়ে যাবে, নাইমের সাথে ঠিক মতো কথা বলিস। লিমা অনেকবার বলতেছে ও মাকে সব খুলে বলতে পারে। ধীরে ধীরে তার পেটের পাপের ফসল বড় হচ্ছে। এটা কেন মুখে বলবে সে? অনেকবার নিজেকে শেষ করে দিতেও চেয়েছে কিন্তু পারেনি। পেটের নিষ্পাপ শিশুটির প্রতি তার মায়া হয়। সে ভাবে পাপ আমি করেছি, সে তো করেনি, কেন সে শাস্তি পাবে? সময় যায়, লিমার শরীরে পরিবর্তন হতে শুরু করে। তার মা এসব বুঝে যায় ধীরে ধীরে। একদিন রাতে লিমার বাবা রহমান ফকির বাড়িতে ছিলেন না। সেদিন রাতে লিমাকে ঘরে ডেকে তার মা তার কোরআন শরীফ ছুঁয়ে বলে, লিমা সত্যি করে বল, তোর সাথে কি হয়েছে? এত বড় সর্বনাশ, চুপ করে থাকিস না। লিমা চুপ করে থাকলেও তার মা সীমা পারভিন তার গালে অঝরে থাপ্পড় মারতে থাকে। বল, কার সাথে করেছিস? কি করেছে এসব? কার বাচ্চা পেটে পালতেছিস? লিমা কান্না করতে করতে সব বলে ফেলে। তারপর মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মা গো, আমার মাফ করে দাও, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। মায়ের মুখে কোনো কথাই বের হচ্ছে না। কান্নার স্বরে বলছে, আমি মাফ করার কে? নাইমের কাছে কিভাবে মাপ চাবি তুই? তুই কি জবাব দিবি নাইমকে? কেন ঠকালি ছেলেটাকে? কেন? হাসিব, কেমন আছো? তোমার ভালোবাসার প্রথম অপরাধ তোমাকে ভালোবাসার মা হতে চাওয়ার স্বপ্ন দেখা। দ্বিতীয় অপরাধ, সন্তান মেরে ফেলে আমি তৃতীয় অপরাধ হতে চাইনি। সমাজের ডাইনি মা বলে স্বীকৃতিও পেতে চাইনি। জানো, একজন মায়ের স্টাইলে ডাইনি যুক্ত হলে সে পৃথিবীর সবচাইতে হতভাগা মা। ঠিকানা বদলেছো, নম্বর বদলেছো, তাই বলে তুমি ভালো থাকতে পারবে? তোমার অপরাধ বোধে তোমাকে খুঁড়ে খুঁড়ে খাবে, যেমনটা আমাকে খাচ্ছে প্রতিনিয়ত। একদিন খুঁজবে তুমি আমার, সেদিন হয়তো আমি থাকবো না। আমি ভালো নেই, সত্যিই ভালো নেই। গত শুক্রবার রাত্রে আমার ছোট্ট সোনামণি চুরি হয়েছে। আমার মন বলছে লিমন চুরি হয়নি, ওর বড় কোনো বিপদ হয়েছে, যার জন্য দায়ী আমার মা বাবা। লিমন আমার একমাত্র বেঁচে থাকার সম্বল, সেও ছেড়ে দিয়ে চলে গেল। থাকবেই বা কেন? এমন খারাপ মেয়ের সঙ্গে কেউ কি থাকতে চায়? অনেক বাঁচার ইচ্ছে ছিল, ইচ্ছেটাও মরে গেল এখন। তোমার অপরাধবোধ তোমাকে আর জাগায় না। ভালো থাকো, তুমি সুখে থাকো। বাচ্চাটা নষ্ট করার জন্য লিলিমাকে হাসপাতালে নিয়ে যায় তার মা, কিন্তু কোনোভাবেই বাচ্চাটা নষ্ট করতে চায় না সে। তার জীবন শেষ হয়ে গেলেও একদম না। যদিও পাপের ফসল, কিন্তু নবজাতক তো সে অপরাধী না। পৃথিবীর আলো দেখার সুযোগ তো তার পাওয়া উচিত। রহমান সাহেবও জিনিসটা জেনে গেছেন সবটা। রাগে দুঃখে মেয়েটার সাথে কথা বলাই বন্ধ করেছেন। ভয়ে আতঙ্কে দিন কাটে তার। সমাজের লোক যখন জানবে বাচ্চাটা বৈধ না, তখন সমাজে কিভাবে মুখ দেখাবে সে? আর নাইম জানলে তাকে তালাক দেবে। কলঙ্কের দাগ মেয়েটি তার মরতেই হবে। নাইমের বাবা বেশ কয়েকবার শহরে আসতে চেয়েছিল বৌমাকে দেখার জন্য, কিন্তু নানান অজুহাতে তার বাবা ফেরত পাঠানো হয়। কিন্তু এভাবে আর কত? 9 মাস চলতেছে। মাঝে মাঝে তীব্র ব্যথায় চিৎকার করে লিমা। মা কাছে এসে মাথা নাড়ালে বুকে যায় অনবরত। বোঝা যায় এখনই সময় আছে মা। লিমার একটাই কথা, যাই কিছু হোক না কেন বাচ্চাটাকে বাঁচাতেই হবে। এদিক শহর ছেড়েছে হাসিবুল। তার পাপের ফসল ক্রমশই বড় হয়ে ভূমিষ্ঠ হতে চলেছে, অথচ তার কোনো খোঁজ নেই। এপ্রিলের 10 তারিখ নবজাতকের জন্ম হলো, ছেলে সন্তান। লিমার মুখে অমলিন হাসি, যদিও তার পৃথিবীতে আপন সদস্য বাড়ল। সপ্তাহখানিক পরেই খবর এলো নাইম দেশে ফিরবে। লিমার মা দুশ্চিন্তায় পড়ে গেল। ভাবলেন মান সম্মান শেষ হওয়ার আগে কিছু একটা করতেই হবে। মেয়ের কথা অনেক শোনা হয়েছে, আর কত? সময় যায়, সীমা পারবেন সুযোগ খোঁজেন। একদিন রাতে লিমার বেঘরে ঘুমাচ্ছেন, ডান হাতের বাহুতে নবজাতক লিমন। অত্যন্ত সাবধানে শিশুটিকে বাইরে বের করে নিয়ে আসলেন তিনি। গালি দিয়ে বললেন, জীবনটা তছনছ করতেছ কেন তুই? তোর বাঁচার কোনো অধিকার নেই। তুই থাকলে বরং অশান্তি, নিজের অশান্তি থাকবি আর আমাদেরও অশান্তি রাখবি। কথা বলতে বলতেই সীমা বাচ্চাটাকে এক হাত ভেঙে দিলেন। চিৎকার করে কান্না শুরু করলো। মুখ চেপে ধরলেন নানি সম্পর্কে নরপিশাচিনী। মনের যত রাগ এই ছোট শিশুটার উপরেই। রান্নাঘর থেকে ছুরি এনে গলা কেটে ব্যাগে ভরে ছোট্ট বাবুটাকে লাশ সেই রাতেই নর্দমার ময়লা স্তূপে ফেলে রেখে আসলেন রহমান ফকির। নতুন সকালের দরজা বাড়ির গেটের খোলা। দুজন সুন্দর অভিনয় করলো। বিনয় কান্না, সব চুরি হয়ে গেছে রে, সব চুরি হয়ে গেছে। টাকা পয়সা, সোনা দানা, এত কিছু নাতনিকেও নিয়ে গেল কেন? নাতি ছাড়া তারা বাঁচবে না।
লিমার ঘুম ভাঙার পর এ ঘর ও ঘর ছুটাছুটি করার পর ঘরের মেঝেতে বসে পড়ল। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল, চোখ দিয়ে গলগল করে পানি ঝরছিল। তার সোনামণি তার কোল জুড়ে নেই, এটা সে মেনেই নিতে পারছে না। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিল লিমা। সারাদিন ঘরের ভিতরেই পড়ে থাকতো। কখনো আবেগ, কখনো কষ্টে কাতর হয়ে শক্ত হয়ে পড়তো, আবার কখনো পুতুল নিয়ে বাচ্চাদের মতো খেলা করতো, যেন কিছুই হয়নি, সবকিছুই স্বাভাবিক। মাঝরাতে লিমা চিক চিক হয়ে শুয়ে আছে। মাথার উপর সিলিং ফ্যান বন বন করে ঘুরছে খোলা জানালা, জ্যোৎস্নায় আলোকিত নিস্তব্ধ ঘরের চারিপাশে। অচমকা সে অনুভব করলো পাশে একটা ছোট শরীরের হাত। কিন্তু এটা মানুষ নাই, এটা একটা বিড়াল ছানা। তার গা ঘেঁষে নড়ছে অধরে এই স্বভাবে। বিড়াল ছানার মাথা নড়ছিল লিমা। তার মনে হচ্ছিল বিড়াল ছানা যদি আমার লিমন হতো। বিদ্যুৎ চমকে গেল, চলে গেল। ফ্যানের পাখার গতি কমতে কমতে থেমে গেল। লিমা বিছানা থেকে উঠে বসলো। মনে মনে ভাবছিল সময় শেষ, আমাকে চলে যেতে হবে, চলে যাওয়াই উচিত। এই পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো অধিকারই নেই। চেয়ারে বসে একখানা চিঠি লিখলো। হাসিব, কেমন আছো? তোমাকে ভালোবাসার আমার প্রথম অপরাধ। তোমাকে ভালোবেসে মা হতে চাওয়া, স্বপ্ন দেখা আমার দ্বিতীয় অপরাধ। সন্তানকে মেরে ফেলে আমি তৃতীয় অপরাধ হতে চাইনি। সমাজের ডাইনি মা বলে স্বীকৃতিটাও পেতে চাইনি। জানো, একজন মায়ের টাইটেলে ডাইনি যুক্ত হলে সে পৃথিবীর সবচাইতে হতভাগ্য মা। ঠিকানা বদলেছ, নাম্বার বদলেছ, তাই বলে তুমি কি ভালো থাকতে পারবে? তোমার অপরাধ আমাকে কুড়ে কুড়ে খাবে, যেমনটা আমাকে খাচ্ছে। আমাকে একদিন খুঁজবে, সেদিন হয়তো আমি আর থাকবো না। আমি ভালো নেই, সত্যিই ভালো নেই। গত শুক্রবার রাতে আমার ছোট্ট সোনামণি চুরি হয়ে গেছে, কিন্তু আমার মন বলছে লিমন চুরি হয়নি, ওর কোনো বড় বিপদ হয়েছে, যার জন্য দায়ী আমার মা বাবা। লিমন আমার একমাত্র বেঁচে থাকার সম্বল, কিন্তু সেও ছেড়ে চলে গেল। থাকবেই বা কেন? এমন খারাপ মায়ের সঙ্গে কেউই থাকতে চায় না। অনেকদিন বাঁচার ইচ্ছা ছিল, ইচ্ছাটাও মরে গেল এখন। তোমার অপরাধ বোধ তোমাকে কখনো আবার জাগায় না? নিয়ে আসুক, ভালো থাকো, তুমি সুখে থাকো। অতঃপর আলমারি থেকে শাড়িটা বের করে ফ্যানের সাথে ঝুলিয়ে দিল লিমা। চোখের পানি আজ তার শুকিয়ে গেছে। শেষবারের মতো লিমনকে মুখটা দেখার খুব ইচ্ছা হচ্ছিল তার। তার মনে হচ্ছিল আমার বাবুটা যদি ফিরে আসতো, এসে বলতো, মা তুমি কি করছো সব, নেমে এসো, এই দেখো আমি তোমার লিমন, আমি ফিরে এসেছি মা। আমি মানুষের মতোই কুটুক্তি, লোক লজ্জা সবকিছু ধুয়ে মুছে ফেলে আমার কলেজাটাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতাম। একদম নতুন একটা জীবন। কিরে, এভাবে ঘুমাচ্ছিস কেন? খাটে গিয়ে ভালো করে ঘুমা, রাতে খেয়েছিস তুই? আশিকের কথায় আমি হুঁশ ফিরলাম। আমি বেশ অবাক হলাম। আমি তো বই পড়ছিলাম, কিন্তু ঘুমালাম কখন? আর ঘুমালে বই পড়ছিলাম কিভাবে? আচ্ছা, তারপর কি হলো? বইটা বেল্টে পাতা উল্টাতে লাগলাম। বেশ ঘাবড়ে গেলাম। কালো কালিতে লেখা, লাল রক্ত রক্তিম হয়ে যাচ্ছে। রক্ত হাতে আঙুল উঠে এসেছে, সেটাও আবার রক্ত। কি হচ্ছে এসব? আমি আশিককে বললাম, দোস্ত এসব কি হচ্ছে? এখানে রক্ত কোথায়? রক্ত কোথার থেকে আসলো? এই যে বইয়ে। আকাশ, তুই ঠিক আছিস? না ঘুমিয়ে ঘুমিয়ে মাথাটা গেছে। এখানে কোনো রক্ত নেই, বই রেখে চুপচাপ ঘুমা তো। এখন রক্তে আছে আশিক। আশিক খানিকটা চুপ থেকে বলল, তার মানে আবারও তোর সাথে অদ্ভুত কিছু হতে যাচ্ছে। বইয়ের কভারিংয়ে এই ছবি, প্রবাহমান রক্ত আমার সামনে ভেসে উঠেছে। আর এটা আমি চিনি। বাড়িতে আসার পথে পাগলা চাচার ময়লা স্তূপে রয়েছে, ওই জায়গাটাই এটা। বাইরে বৃষ্টি হচ্ছে, গভীর রাতের বৃষ্টি ভেজে ছুটলাম। ময়লার স্তূপকে গল গল করে রক্ত বইছে। আমি কাছে যেতেই এসেছেন, আমি জানতে পারি আসবেন। কি তুমি? সামনে এসো। আমি কে সেটা আপনি জেনে গেছেন এতক্ষণে। আপনার সাহায্য প্রয়োজন আমার, আগে সামনে আসো। ময়লার স্তূপ থেকে বেরিয়ে আসলো গলা কাটা নড়বড়ে এক ক্ষুদে শরীর, নবজাতক। রক্তাক্ত মুখ, ভয়ঙ্কর হাসি রেখা টেনে বলল, আপনার শরীর চাই আমার। আমার আর কিছু বুঝতে বাকি রইল না। নিজেকে সমর্পণ করলাম তার কাছে। ঝিমঝিমিয়ে বৃষ্টি নামছে, ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমার চারপাশে ক্রমশ ঘোলা হয়ে যাচ্ছে। শিশুটা দখল করে নিল আমার নিতর শরীরটা। আমি যখন হুঁশে ফিরলাম, তখন দেখি আমি আমার রুমে। ইলেকট্রিসিটি নেই, গরমের ভাবে বোঝা যাচ্ছে এখন ভর দুপুর। বেলকুনিতে কড়া রোদ, আলো দেখা যাচ্ছে। পাশে আশিক বসা, ওর মুখ শুকনা হয়ে আছে। আমার চোখ খোলা দেখে ও বলল, দোস্ত কেমন আছিস এখন? রাতে হঠাৎ করে কই চলে গেলি? আমি যে তোর পেছন পেছন নিয়ে ধরতে পারি না। যখন বাড়ি ফিরলি আমি তোকে দেখে ভীষণ ঘাবড়ে গেছিলাম। কেন? কারণ তোর সারা গায়ে রক্ত ভরা ছিল, এমনকি মুখ দিয়েও রক্ত গড়িয়ে পড়ছিল। অনেক জিজ্ঞাসা করে কোনো জবাব দিলি না। কিভাবে কি হয়েছিল বল আমাকে। অনেক লম্বা কাহিনী। যাকগে, আলহামদুলিল্লাহ তুই ঠিক আছিস, তোর কোনো ক্ষতি হয়নি, এতেই আমি খুশি। আচ্ছা, সে কাহিনী পরে শুনবো। চা খাবি? শিওর।
আশিক চা বানাতে গেল। টেবিল থেকে আজকের পত্রিকা হাতে নিয়ে প্রথম পেজের হেডলাইন দেখে আমি অবাক হলাম। সেখানে লেখা আজকের তাজা খবর, মধ্যরাতে 3 খুন। বিস্তারিত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লেমা ভেলায় খুন হয়েছে রহমান ফকির এবং তার স্ত্রী সীমা পারভিন। ঘাতক নৃশংসভাবে মেরেছে তাকে, বুক চিরে কলিজা ফুসফুসি বের করে কুটি কুটি করেছে, অনেকটা ভাত চিবিয়ে ফেললে যেমন হয়। আশ্চর্যের ব্যাপার, একইভাবে গাজীপুরও এক যুবক হাসিবুল ইসলাম 26 নামে খুন হয়েছে। পুলিশ মনে করছে দুটো জায়গায় আলাদা আলাদা হত্যার ধরন একই একটি পরিকল্পিত হত্যা, যে দুটো হত্যার মধ্যে বড় কোনো যোগসূত্র রয়েছে। আমাদের ইনভেস্টিগেশন টিম কাজ চালিয়ে যাচ্ছে। আশা করি খুব শীঘ্রই আমরা সঠিক তথ্য উদ্ঘাটন করতে পারবো। খুনির পর্যন্ত আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। আজ খুব ভালো লাগছে আমার। সদ্য জন্ম নেওয়া লেমনটাকে পৃথিবী জানার যা চেনার অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছিল নিষ্ঠুর হৃদয় কোটি মানুষ। লিমন তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সফল হয়েছে, মুছে ফেলেছে পাপীদের চিহ্ন। আশিক চা নিয়ে এসেছে, চায়ের কাপে হাত দিলাম। ভয় হচ্ছিল সেই বিশ্রী রক্তের স্বাদ আবার পাবো না তো। মুখে দিলাম, না, সেই স্বাদ আর নেই। স্বাভাবিক চেয়ে চায়ের স্বাদ আমি মস্তিষ্ক থেকে মুছে ফেললাম জঘন্য অতীত। মুচকি হেসে আশিককে জিজ্ঞাসা করলাম, কিরে তোর বিয়ের কি খবর, কত দূরে এগোলো? খালা সেদিন বলছিল মেয়ে দেখার কথা। আশিক লজ্জা মাখা মুখে বলল, আরে না, সেরকম কিছুই না। তাছাড়া আমি এখন বিয়ে করতে চাই না, না করে দিয়েছি। আশিকের মুখে এই কথা বললাম, জানিটা সবটা জানি। খালার সঙ্গে আমার কথা হয়েছে, যাকে সে অনেক পেট ভরা ভাত খাওয়া হয়নি অনেক দিন, এখন আর রক্ত পিপাসা নেই। আজ খেতে হবে, আমি বাঙালি, আমার ভাতের প্রয়োজন। এই বলেই ঘটনাটি শেষ করেছে। আসলে অসম্ভব সুন্দর একটি ঘটনা। রক্ত পিপাস ঘটনাটির নাম লিখেছেন রাজু আহমেদ। আমি তেনার পরিচয়টা জানিয়ে দিলাম। তিনি যে ঘটনাটি লিখেছেন আসলে অসম্ভব সুন্দর একটি ঘটনা, আমার কাছে বেশ ভালো লেগেছে। জানি না শ্রোতা বন্ধু আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা যদি আমাদের কাছে ঘটনা পাঠাতেছেন তাহলে আমাদের কাছে ইমেইল করতে পারেন। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা হলো ARAFATHOSSAIN 5899@gmail.com।